আমরা দ্বিগু সমাস সম্পর্কে জেনে আসি। দ্বিগু সমাস, শুরুতেই আমরা দ্বিগু শব্দের অর্থ জানতে হবে। দ্বিগু, প্রিয় শিক্ষার্থীরা, দ্বি শব্দের অর্থ হচ্ছে দুই। তার মানে একটা জিনিস আমরা নিশ্চিত হতে পারছি, দ্বিগু সমাসে একটা সংখ্যা থাকবে। কি থাকবে? সংখ্যা থাকবে। আমরা জেনে আসি দ্বিগু সমাস আমরা কিভাবে চিনব। সেখানে পূর্বপদ থাকবে, পূর্বপদে একটা সংখ্যা থাকবে, পরপদে বিশেষ্য পদ থাকবে। সমস্ত পদটি বিশেষ্য বা নাউন বোঝাবে অর্থের দিক থেকে। খুবই গুরুত্বপূর্ণ কথা এটা। আমরা সচরাচর দ্বিগু পড়তে গিয়ে কিন্তু গতানুগতিকভাবে পূর্বপদের সংখ্যা, পরপদে বিশেষ্য, এই অংশগুলো দিয়ে আমরা দ্বিগু চিনতে পারি, কিন্তু এই অংশটা কখনোই আমরা গুরুত্ব সহকারে নিই না। সমস্ত পদটি বিশেষ্য বা নাউন বোঝাবে অর্থের দিক থেকে। একটু দেখে আসি তার গঠনটা কেমন। দেখেন, পূর্বপদের সংখ্যা তার মানে অ্যাডজেক্টিভ, পরপদই হচ্ছে নাউন। তার মানে হচ্ছে সে অ্যাডজেক্টিভ এবং নাউন দিয়ে গঠন করবে, কিন্তু সমস্ত পদটা যখন গঠন করবে সে অর্থ প্রকাশ করবে, সে নাউন, অর্থের দিক থেকে সে নাউন হিসেবে প্রকাশ করবে, কিন্তু সে গঠন হয়েছে নাউন অ্যাডজেক্টিভ দিয়ে। খুবই গুরুত্বপূর্ণ এই অংশটা। সমস্ত পদটি সমষ্টি বা যোগফল বোঝাবে। ব্যাস বাক্যের শেষে সমাহার থাকবে। তাহলে আমরা আরেকটু দেখে আসি। পূর্বপদের সংখ্যা, পরপদের বিশেষ্য এবং সমস্ত পদটি অর্থের দিক থেকে নাউন বোঝাবে, এবং সমস্ত পদটি দ্বারা যদি সমষ্টি বা যোগফল বোঝায় তখন আমরা সেটাকে দ্বিগু বলে চিহ্নিত করতে পারবো। কিন্তু ব্যাস বাক্যে কী হবে সেটা আমাদেরকে জানতে হবে না? অবশ্যই জানতে হবে। ব্যাস বাক্যের শেষে একটা সমাহার শব্দটি থাকবে। যখনই যোগফল বোঝাবে তখনই সমাহার শব্দটি থাকবে। চলো আমরা এবার উদাহরণগুলো দেখে আসি। আমি অনেকগুলো সমস্ত পদ সাজিয়েছি, তোমরা একটু খেয়াল করো। দেখো সমস্ত পদের পূর্বপদে কি আছে দেখো। দুই, দু মানে দুই। আনা মানে হচ্ছে পয়সা বোঝায়, আনি বোঝায় বা পয়সা বোঝায়। সে আমলে, পুরাতন আমলে আনা বা আনি ব্যবহার হতো। আনা বা আনি এটা দ্বারা পয়সা বোঝায়, এটা নাউন। তাহলে আমরা দেখতে পাচ্ছি পূর্বপদের সংখ্যা, পরপদে বিশেষ্য। আমরা আরেকটা কথা বলেছিলাম, সেখানে একটা যোগফল থাকবে। দেখো, এক আনা মিলে কয় আনা হয়? 2 আনা। যোগফল আছে। তাহলে আমরা নিশ্চিত হতে পারছি পূর্বপদের সংখ্যা, পরপদে বিশেষ্য যদি সেখানে যোগফল বোঝায় তখন সেটাকে আমরা দ্বিগু বলতে পারবো। তবে আরেকটা কথা বলেছি, অর্থের দিক থেকে সমস্ত পদটি নাউন হবে, সেটা আমরা পরে বুঝাচ্ছি। তো দ্বিগুতে ব্যাস বাক্যে কি আসে? ব্যাস বাক্যে পদের শেষে একটা সমাহার আসে। সবার শেষে, ব্যাস বাক্যে সবার শেষে একটা সমাহার বসাতে হয়। 2 আনার সমাহার। তাহলে ব্যাস বাক্যের শেষে আমরা কি এনেছি? সমাহার শব্দটি এনেছি। পরেরটা বিশ্লেষণ করতে যাই। 10 টাকা। তাহলে আমরা বুঝতে পারছি পূর্বপদের সংখ্যা আছে, পরপদে টাকাটা নাউন। দেখো, 5 টাকা মিলে হয় 10 টাকা। 5 টাকা মিলে হয় 10 টাকা। এখানে যোগফল আছে কিনা? নাই, অবশ্যই আছে। তাহলে পূর্বপদের সংখ্যা, পরপদে যদি বিশেষ্য হয়, তাহলে যদি যোগফল বোঝায় তখন সেটা অবশ্যই দ্বিগু। তখন আমরা ব্যাস বাক্যে পদের শেষে একটা সমাহার শব্দ নিয়ে আসবো। 10 টাকার সমাহার। এবার আসো আমরা আরেকটা উদাহরণ দেখি। সপ্তাহ। আমরা যদি দেখি পূর্বপদে এখানে কি আছে? সপ্ত মানে 7, অহ মানে দিন। তাহলে দেখো, সপ্ত মানে 7, পূর্বপদের সংখ্যা, পরপদে বিশেষ্য, দিন মানে বিশেষ্য। তাহলে এখানে দেখো 7 দিন মিলে 1 সপ্তাহ হয়। এখানে একটা যোগফল আছে কিনা? নাই, অবশ্যই আছে। তখন পূর্বপদের সংখ্যা হলে পরপদে যদি বিশেষ্য হয়, সেখানে যদি যোগফল বোঝায় তখন সেটা অবশ্যই দ্বিগু। তাহলে ব্যাস বাক্যের শেষে আমরা কি আনবো? একটা সমাহার আনবো, সপ্তাহের সমাহার। এরপরে আমরা দেখি চৌরাস্তা। পূর্বপদের চৌ মানে 4, রাস্তা মানে নাউন। তাহলে আমরা বুঝতে পারছি 4 রাস্তার মিলনস্থলকে বলা হয় চৌরাস্তা। সেখানে একটা যোগফল আছে। যোগফল থাকলে সেটাতে আমরা সেটাকে অবশ্যই কি বলবো? দ্বিগু বলবো। সেখানে ব্যাস বাক্যে একটা সমাহার নিয়ে আসবো, চৌরাস্তার বা 4 রাস্তার সমাহার। শতাব্দীটা দেখো, খুব চমৎকার। শত মানে 100 বা 100, অব্দ মানে বছর, অব্দ মানে হচ্ছে বছর। তাহলে পূর্বপদের সংখ্যা, পরপদে নাউন, পূর্বপদের সংখ্যা, পরপদে নাউন। তারপরে শতাব্দ, 100 বছর মিলে হয় শতাব্দী। সেজন্য আমরা এখানে যোগফল পাচ্ছি। তাহলে ব্যাস বাক্যের শেষে আমরা একটা কি আনবো? অবশ্যই সমাহার আনবো, সেটা অবশ্যই দ্বিগু। পশুরি, অনেকে বুঝে না। পশুরি মানে হচ্ছে 5 সের। তোমরা কখনো দেখেছো কিনা জানি না, বাজারে, হাট বাজারে গেলে দোকানদার অথবা তরকারি বিক্রেতা যখন তোমাকে জিনিস মেপে দিবে তখন তিনি বাটখারায় ওজন করবেন। বাটখারায় ওজন করবার জন্য একটা সিল লাগে। সেই সিলটা
এক সেরের হয়, 2 সেরের হয়, অথবা 1 কেজি হয়, 2 কেজি হয়, এরকম ওইরকম সিলকে বোঝাচ্ছে বা বাটখারাকে বোঝাচ্ছে পশুরি। এখানে প মানে 5, সুরি মানে শেরকে বোঝানো হয়েছে। তাহলে পূর্বপদের সংখ্যা, পরপদে বিশেষ্য, তাহলে এখানে অবশ্যই একটা যোগফল আছে। 5 সেরটা আমরা হয় না, 1 সের 1 সের 1 সের 1 সের এরকম 5 সের মিলে 500 যোগ করলে সেটা 5 সের হয়। তাহলে আমরা বলবো, তাহলে এটার পদের শেষে আমরা সমাহার আনবো 5 সেরের সমাহার। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ, নবরত্ন। আমরা তো নব বলতে নতুনকে বুঝি, শিক্ষার্থীরা এখানে নব বলতে নতুনকে বোঝায় না। এখানে নব শব্দের অর্থ হচ্ছে নয়। রত্ন মানে হচ্ছে গুরুত্বপূর্ণ সম্পদ, সেটা রত্ন, সেটা অবশ্যই নাউন। তাহলে পূর্বপদের সংখ্যা পরপদে বিশেষ্য যদি হয়, সেখানে যদি একটা যোগফল থাকে সেটা অবশ্যই দ্বিগু হবে। সেখানে ব্যাসবাক্যে সবার শেষে একটা সমাহার থাকবে চতুর্দশপদী। সেটা একটু দেখি। চতুর্দশ, আমরা জানি চতুর্দশ মানে হচ্ছে 14 পূর্বপদের সংখ্যা, পদী মানে এটা নাউন, পদকে বোঝাচ্ছে। তাহলে পূর্বপদের সংখ্যা পরপদে বিশেষ্য, সেখানে 14 পদ মিলে চতুর্দশপদী হয়েছে। একটা সমাহার আছে, সমাহার একটা যোগফল আছে। যোগফল থাকলে সেটাকে আমরা অবশ্যই ভেবে নিব দ্বিগু। যখনই যোগফল থাকবে বা সমষ্টি বোঝাবে, তখন আমরা ব্যাসবাক্যের শেষে একটা কি আনবো? সমাহার শব্দটি আনবো। আমরা দেখে নিই। মজার ব্যাপার হচ্ছে, আমি একটা অংশ এখনো প্রমাণ করি নাই। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখতে পাচ্ছ, আমরা বলেছি পূর্বপদের সংখ্যা পরপদে বিশেষ্য। পূর্বপদের সংখ্যা পরপদে বিশেষ্য যদি হয়, যোগফল যদি বোঝায়, তখন সেটা দ্বিগু হয়ে যাবে। ব্যাসবাক্যের শেষে আমরা সমাহার শব্দটি আনবো। আমি আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলেছি, সে গঠন হবে নাউন অ্যাডজেক্টিভ দিয়ে। পূর্বপদের সংখ্যা মানে অ্যাডজেক্টিভ, পরপদে বিশেষ্য মানে নাউন। সেই নাউন অ্যাডজেক্টিভ দিয়ে গঠন হয়ে কিন্তু সমস্ত প্রত্যেকটা অর্থের দিক থেকে প্রকাশ করবে আমি নাউন, আমি নাউন, আমি বিশেষ্য, আমি বিশেষ্য। সেটাই আমি আপনাদেরকে দেখাবো এখন। খুব চমৎকার এই বিষয়টা দেখেন। আমি আস্তে আস্তে প্রত্যেকটা কিভাবে নাউন হয়। দুয়ানা, দুয়ানা মাল বলতে আমরা পয়সাকে বোঝাচ্ছি। দুয়ানা মানে পয়সা, 2 মানে অ্যাডজেক্টিভ সংখ্যা, আনা মানে হচ্ছে পয়সা নাউন। কিন্তু সে নাউন অ্যাডজেক্টিভ দিয়ে গঠন হয়ে সে এখন বলছে 2 আনা। 2 আনা বলতে কাকে নির্দেশ করে? পয়সাকে নির্দেশ করে। তাহলে পয়সা একটা নাউন, অর্থের দিক থেকে সেটা নাউন। 10 টাকা, তাহলে আমরা বলতে পারি 10 টাকা বলতে একটা নোটকে বোঝাচ্ছে, সেটাও নাউন। সপ্তাহ, আপনারা দেখেন সপ্তাহের ইংরেজিটা হচ্ছে উইক, উইকটা নাউন। চৌরাস্তা, এটা খুব চমৎকার উদাহরণ আছে আমাদের, আমরা একটু দেখি চৌরাস্তাটা। দেখো যে এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, এই একটা রাস্তা, তাহলে 4টা রাস্তার মিলনস্থলকে কি বলা হয়? চৌরাস্তা। 4টা রাস্তার এখানে যোগফল আছে, চৌ মানে 4, রাস্তা মানে নাউন, সেখানে যোগফল হয়েছে, তাই সেটাকে আমরা দ্বিগু বলছি। মজার ব্যাপার হচ্ছে সে অর্থের দিক থেকে কিভাবে নাউন হবে সেটাই দেখাচ্ছে। চৌরাস্তা মানে হচ্ছে 4টা রাস্তা নয়, 4টা রাস্তার মিলিত স্থান, সেই মিলিত স্থানকে বলা হয় মোড়। তাহলে চৌরাস্তা দ্বারা কাকে নির্দেশ করছে? এটা তো অ্যাডজেক্টিভ, নাউন অ্যাডজেক্টিভ দিয়ে গঠন হয়েছে। চৌরাস্তা দ্বারা নির্দেশ করছে মোড়কে, সেই মোড় হচ্ছে নাউন বা বিশেষ্য পদ। এরপরে আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের উদাহরণগুলোতে। শতাব্দী, শতাব্দী মানে হচ্ছে আমরা জানি সেঞ্চুরি, তাহলে এটাও নাউন। নবরত্ন, এটা খুবই ইম্পর্টেন্ট, তোমরা আমার কাছ থেকে জানতে চাইতে পারো যে নবরত্ন কিভাবে নাউন হতে পারে। সম্রাট আকবরের একটা সভা ছিল, কমিটি বা দল বা সভা ছিল। সেই সভায় 9 জন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিল। সেখানে রাজা টুডরামল ছিল, শিল্পী তানসেন ছিল, এরকম 9 জনকে মিলে একটা সভা ছিল। সেই সভা বা কমিটিকে বলা হয় নবরত্ন। সম্রাট আকবরের গুরুত্বপূর্ণ সভাকে বলা হয় নবরত্ন। তাহলে এই নবরত্ন মানে নবরত্নের অর্থ বোঝাচ্ছে, অর্থের দিক থেকে সেটা একটা সভা। সভাটা তো সংখ্যা সমষ্টিবাচক নাউন, এটা একটা নাউন বা বিশেষ্য বোঝাচ্ছে অর্থের দিক থেকে। চতুর্দশপদী খুবই গুরুত্বপূর্ণ একটা উদাহরণ। আমরা জানি, দেখতে পাচ্ছি সে নাউন অ্যাডজেক্টিভ দিয়ে গঠন হয়েছে। 14 এটা অ্যাডজেক্টিভ, পদ এটা নাউন, কিন্তু সেটা যোগফল বুঝিয়েছে তাই দ্বিগু। কিন্তু আরেকটা কথা স্পষ্ট, সেটাই আমি স্মরণ করে দিতে চাই। চতুর্দশপদী মানে অর্থের দিক থেকে সেটাকে বলে সনেট। সনেট তো একটা কবিতার নাম, এটা নাউন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা নিশ্চয়ই এখন দ্বিগু পারবো ইনশাল্লাহ। তাহলে দ্বিগু চিনতে গেলে কি কি লাগবে? আমি আরেকবার ফিরে যাচ্ছি পেছনে। পূর্বপদের সংখ্যা পরপদে বিশেষ্য লাগবে, এবং একটা সমষ্টি বা যোগফল বোঝাবে, এবং
সমস্ত পদটি নাউন অ্যাডজেক্টিভ দিয়ে গঠন হলেও সে অর্থের দিক থেকে নাউন বোঝাবে, তখনই আমরা ব্যাস বাক্যের শেষে একটা সমাহার বসাবো, তখনই আমাদের দ্বিগু আমরা চিনতে পারবো।